আজকের নাটক পঙ্কজ বিভাস, রচনা ও প্রযোজনা জিয়া হায়দার, নাট্যানুষ্ঠান পঙ্কজ বিভাস। ও আপনি? চাচা নেই? না, বাজারে গেছে। ও চাচিমা? বসুন, ডেকে দিচ্ছি। কে রে রানী? কবির ভাই। ও, তা ভেতরে চলে গেলেই তো পারতে। রানী এখানেই বসতে বলে গেল। ওর সবকিছুতে একটু কখন যে কি মেজাজ হয়ে থাকে। ওই যে তোমার চাচা এসে গেছে। কবির, কখন এলে? ভালো আছো তো? জি। তোমার হাতে অত মোটা বই কিসের? আমি লতে ভর্তি হয়েছি। ও বেলি, এই নাও, তোমার জন্য 7 রাজার মানিক নিয়ে এসেছি। রেঁধে বেড়ে সবাইকে খাওয়াও। তিত পুটি এনেছি আতসের, খলসে আতসের, মুখী কচু, শাক পাতা আর যেন কি কি সব মিলিয়ে 18 টাকা হয়েছে। শোনো শোনো, কি মজার কাণ্ড হয়েছে। ঘর সংসার ফেলে এখন তোমার মজার কাণ্ড শোনা যাবে না। আহা, শোনোই না, সেই হাসান সাহেবের সঙ্গে দেখা হয়েছিল। তুমি হাসান? হ্যাঁ, তোমার সেই ইউনিভার্সিটি জীবনের বন্ধু। তুমি? বাজার থেকে ফিরছি, হঠাৎ করে। পরে শোনা যাবে। আপনার শরীর কিন্তু। আর শরীর নেহাত মনের জোরে বেঁচে আছি। চাচা, মা একবার আপনাকে যেতে বলেছেন। কেন, অসুখ বেড়ে গেছে নাকি? না, পান্নার একটা বিয়ে এসেছে, সেই ব্যাপারে কথা বলবেন। ও ঠিক আছে, বিকেলের দিকে যাব। আমি আসি তাহলে। বসো না, চা খেয়ে যাও। রানী! কি বাবা? শুনে যা তো মা, কবিরের জন্য 1 কাপ চা নিয়ে আয়। আর তোর মাকে একবার আসতে বল। ছেলেটি কি করে? ব্যাংকের জুনিয়র অফিসার। ভালোই তো। তা পান্না তো স্কুলেই আছে এখন, না? জি। পান্নাকে বলবে যে বিয়ের পর যেন চাকরি ছেড়ে না দেয়। এই দিনে একার রোজগারে সংসার চলে না। তাছাড়া আমি সবসময় মেয়েদের স্বাবলম্বী হওয়ার পক্ষে। শুনেছ বেলি, পান্নার বিয়ে হঠাৎ ঠিক হয়ে গেল? না, এখনো পাকাপাকি হয়নি। কাল ছেলে পক্ষের লোক আসবে, সেজন্য মা আপনাকে আর চাচাকে আজকে যেতে বলেছেন। আমি বলে দিলাম যে বিকেলের দিকে যাব, কি বলো? আচ্ছা, আমি আসি চাচা। বসো বসো। তোমার জন্য চায়ের কথা বললাম না? বেলি, রানীকে ওর জন্য চা করতে বলেছি, একটু দেখো তো। ওই সঙ্গে আমার জন্য। তোমাকে এখন আর চা দেয়া চলবে না, এর মধ্যেই 2 কাপ হয়ে গেছে। আর রোববার দিন 2-1 কাপ খেলে এমন কিছু হবে না, কি বলো কবির? তা তোমার চাকরি কেমন চলছে? একটা প্রমোশন হবে শুনেছিলাম, কিন্তু হচ্ছে না বোধহয়। কে? আমি মাহমুদ। ও, এসো এসো। তোমাদের পরিচয় আছে তো? হ্যাঁ, কেমন আছেন? ভালো, আপনি? চেষ্টা করেও খারাপ থাকতে পারছি না। একেবারে স্পোর্টসম্যানের মতো কথা। আমি কিন্তু চ্যালেঞ্জ মনে করি, আজ জিততে চাই। আপনার চা? না থাক চাচা, আমি চলি এখন, একটু তাড়া আছে। কি ব্যাপার কবির হঠাৎ? যাকে, তুমি বসো মাহমুদ। কাল রাতে একটা ভীষণ মজার ব্যাপার হয়েছে, তুমি শুনলে নিশ্চয়ই খুব খুশি হবে। চা খাও। ও চা তো কবিরের জন্য এনেছিলে। উনি অনেকক্ষণ আগে এসেছিলেন। আর উনি খেলেন না, তাই আমাকে নিতে হবে? তুমি এসেছো জানতাম না। আমি যথেষ্ট চেঁচিয়ে কথা বলেছি। আমি রান্নাঘরে ছিলাম। চা বানাচ্ছিলে? ঢের হয়েছে, এখন নাও। ভদ্রলোককে আমি কি যে বলবো, কেমন যেন তোমাকে ভালোবাসে। বোধহয়। বোধ হয় কেন? মুখ ফুটে বলেনি। তাহলে বুঝলে কি করে? মেয়েরা বোঝে, মেয়েদের একটা এক্সট্রা সেন্স থাকে। কোনোদিন যদি বলে বসে? বলবে না কোনোদিন, ভাঙবে তবু মচকাবে না। তুমি দেখছি সবই জেনে রেখেছো। সব না হলেও কিছু তো বটেই। তোমার সঙ্গে পরিচয়ের অনেক আগে থেকেই ওকে জানি। শুধু ওকে নয়, 2 পরিবারের ভেতরে যে সম্পর্ক তা আত্মীয়ের চেয়ে কম নয়। এই শহরেই আমাদের জন্ম। কবির ভাই আমার চেয়ে বছর 4-5 বড়। তাহলে বড় ভাইয়ের মতো দেখাতেই ভালো। অমন বাঁকা করে কথা বলো না। কাল সন্ধ্যে এসেছিলাম, কেউ ছিল না বাসায়। নিনু আমাদের ওখানে গিয়েছিলাম। সে আবার কে? আমার বড় ফুপুর বড় মেয়ে। বিয়ের 11 বছর পর একটা ছেলে হয়েছে। বইটা কার, তুমি এনেছো? ওসব বইটা আমি বয়ে বেড়াইনি, এ দেখছি আইনশাস্ত্রের বই। ও, কবির ভাইয়ের। উনি আবার লতে ভর্তি হয়েছেন। লয়ার হতে গেলে ভুলো মন হলে চলে না। আসলে তোমার এখানে আসার একটা ছুতো রেখে গেল। হ্যাঁ, কাল রাতে কি একটা মজার ঘটনার কথা জানি তুমি বলতে চেয়েছিলে। ও হ্যাঁ, পরশু দুপুরে বাবা এসেছেন। কাল রাতে হঠাৎ করে জিজ্ঞেস করে বসলেন, তুমি নাকি নিজে একটা মেয়েকে পছন্দ করেছো,
আমি এমন আচমকা প্রশ্নে কেমন হকচকিয়ে গেলাম। তারপর কেন জানি কি মনে করে তোমার ছবিটা বাবার সামনে রাখলাম। বাবা অনেকক্ষণ ধরে দেখলেন, তারপর কি বললেন জানো? মেয়েটির চেহারা ঠিক সাধারণ বাঙালির মতো নয়, বেশ আনকমন এরিয়ান ফিচার। বাবার মুখ চোখ দেখে মনে হলো তিনি সত্যি খুব খুশি হয়েছেন। তখন আমি বললাম তুমি আমার সঙ্গে চাকরি করো। তাই শুনে বললেন যে ফুপু এসে তোমাকে দেখবেন আর তোমাদের সব পার্টিকুলার তাকে পাঠিয়ে দিতে। কেন তুমি তাকে বলনি আমি গরিব ঘরের মেয়ে, তোমাদের মতো? আসলে বাবা কথাই বলার সুযোগ দিলেন না, খুব রাজভারী লোক তো, ওটুকু বলেই উঠে গেলেন। ও, তবে বাবা মাকে তোমার বলা উচিত। তা তো বটেই। চলো বাইরে যাই। ঘরে কিছু কাজ রয়েছে, এখন থাক। ওকে, সি ইউ। কি ব্যাপার, কিছু বলবে? না, তেমন কিছু নয়। রানী, চুলোর ওপর নিরামিষ রয়েছে, দেখে নাবিয়ে রাখিস। রানী, তোর মা আমার হাইজিন টিচার হয়েছে রে। একটা চা চাইলাম তাও কিনা। আমি করে দিচ্ছি বাবা। কাগজে পড়ার মতো কিছুই থাকে না, এই একই কথা প্রত্যেক দিন। তুমি যেন কি কথা বলতে চেয়েছিলে তখন? কোন ব্যাপারে? ওই হাসান ও সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ, ওই যে সেই হাসান সাহেবের সঙ্গে দেখা। বাজার থেকে ফিরছি, একেবারে হঠাৎ মুখোমুখি দেখা। আমি তো চিনতেই পারিনি। সেই কবে 23-24 বছর আগে একবার মাত্র দেখেছিলাম, তাও কিছুক্ষণের জন্যে। কিন্তু তিনি আমাকে দেখেই চিনতে পারলেন, থমকে দাঁড়ালেন, নিজের পরিচয় দিলেন। আমার নাম অবশ্যই মনে করতে পারলেন না, পোশাক আশাক দেখেই দিব্যি বোঝা যায় সে ওয়েল এস্টাবলিশড রিচ ম্যান। সঙ্গে 2-3 জন ভদ্রলোকও ছিলেন। কুশল টুশল জিজ্ঞেস করলেন, কথাবার্তা বেশি হয়নি। তবে একটা কাজ করে বসেছি, তোমাকে বলতে যেয়ে মনে হচ্ছে না করলেও চলতো। কি? আমাদের বাসায় আসতে বলে ফেললাম। তুমি হাবিব? আমি জাস্ট, বিশ্বাস করো, জাস্ট কাটসিস সেক বলেছি। মনে হলো যে উনি আসবেন টাসবেন না। তাছাড়া তাছাড়া মনে হলো যে তোমার হয়তো ওতে আপত্তি থাকবে না। তুমি জানলে কি করে? এই 23 বছরে যদিও তুমি কোনোদিন তার সম্পর্কে একটা কথাও বলনি, তবু তোমার স্মৃতি যে মরে যায়নি। স্মৃতি মরে গেছে আবিদ, স্মৃতি মরে গেছে। কবির, তুমি কিছু হয়েছে নাকি আবার? না, আমি বোধহয় একটা বই ফেলে গেছি। ও, এই যে এইটে। তুমি না হয় বসো, আমি একটু ঘুরে আসি। বাবা কই? এইমাত্র বাইরের দিকে গেলেন। বাইরে? হ্যাঁ। বাবা তো চা চেয়েছিলেন। চাচাকে কেমন যেন আনমনা মনে হলো। রানী, কাল পান্নাকে দেখতে আসবে, তুমি একবার এসো। আচ্ছা। আর কিছু মনে করো না, নিজের একটা কথা বলে ফেলি। আমি লোকটা বড় সাধারণ, নিজেকে নিয়ে আমার বোধহয় নিজের সমস্যা নিজেই সৃষ্টি করি। খুব ইচ্ছে করে তোমাকে কষ্ট দিই, কিন্তু কি জানো, আমি নিজে কষ্ট পাই, আর সেটা আমার মনে হয় নিতান্তই অকারণে। কবির ভাই, আপনি আমার বড় ভাইয়ের মতো, আমি আপনাকে শ্রদ্ধা করি। কিন্তু আজ হোক কাল হোক আপনি তো জানবেনই, বাবা মাই আপনাকে জানাবে। তবু আমিই বলে দিই, মাহমুদ আমাকে প্রপোজ করেছে, আর আমিও অ্যাকসেপ্ট করেছি। সেজন্যই। ও, তা কাল যাবে তো? হ্যাঁ। চলি। রানী, তোর বাবা কোথায় রে? বাবা তো নেই এখানে। এই যে আমি। তোমার জন্য সেই কখন থেকে চা নিয়ে বসে কই আছি, দে। ঠান্ডা হয়ে গেছে। আমাদের স্মৃতিগুলোর মতো। আরেকটা চা করে দেবে? তুমি এখন আরেকটা চা খেতে দেবে? আমি যাই মা। রানী তোমাকে কিছু বলেছে? কোন ব্যাপারে? এই বিয়ে টিয়ে সম্পর্কে, মানে ওর নিজের ইচ্ছে বা পছন্দ। কিছুক্ষণ আগে তো আমাকে বলল যে মাহমুদ ওকে প্রপোজ করেছে আর ও অ্যাকসেপ্ট করেছে। মাহমুদকে আমার ভালোই লাগে, তবে ওর সম্পর্কে আমরা তো কিছুই জানি না। রানী জানলেই চলবে। তাছাড়া আজকাল ছেলে মেয়ের বংশ পরিচয়ের কি দাম আছে বলো? তুমিও তো আমার কোনো কিছুই দেখোনি। সমাজটা কি অদ্ভুত রকম ইন্ডিভিজুয়াল হয়ে গেছে। তবু তো ভাগ্যি ভালো, রানী আমাদের সঙ্গেই রয়েছে। কত ছেলে মেয়ে তো বিয়ে হোক না হোক আলাদা থাকছে। রানী না থাকলে আমরা বোধহয় বাঁচতেই পারতাম না। এর নাম জীবন সংগ্রাম, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। সেখানে পিতা মাতা ভাই বোন কেউ নেই, কেবল আমি ব্যক্তি। তুমি কি সত্যি মনে করো হাসান আসতে পারে? বেলি, আমি সত্যি দুঃখিত।
যদি সত্যি আসে? আমার কাছ থেকে ঠিকানা নিয়েছেন ভদ্রলোক, কিন্তু কি জানি আমি এক কাজ করো, তুমি বলে দিও যে বেলি নামের মেয়েটি মরে না, গেছে। বেলি মরেনি। আচ্ছা বেলি, তোমারও কি একটু ইচ্ছে করছে না তোমার জীবন থেকে হারিয়ে যাওয়া প্রথম স্বপ্নের মানুষটিকে, প্রথম প্রেমকে এতদিন পরে একবার দেখতে? ইচ্ছে করছে না সে কেমন ছিল এই এতকাল? তার হৃদয়ে তোমার স্থান সত্যি কতটুকু আদৌ আছে কিনা সেসব জানতে? আমি বড় সুখে আছি আবিদ। তুমি আমাকে আমার জীবন ফিরিয়ে দিয়েছ, আমাকে বাঁচতে শিখিয়েছ। আমার সমস্ত গ্লানি তুমি নিজ হাতে ধুয়ে মুছে আমাকে পবিত্র হতে দিয়েছ। আমি তোমার কাছে বড় কৃতজ্ঞ আবিদ। তোমার কাছে নিজেকে সঁপে দিয়ে আমি, কিন্তু বেলি প্লিজ, তুমি তুমি এটাকে এত সিরিয়াসলি নিও না। এতদিন পরে আমরাও তো দুজনেই বুড়ো হয়েছি, এখন আর তুমি বুঝবে না, আমার জন্যে নয়। আমার আর কি বা আছে তুমি ছাড়া? কিন্তু তুমি এটা বুঝতে পারছো না আমাদের রানীর ভবিষ্যৎ। এর ভেতরে রানীর ভবিষ্যৎ তুমি আমি ঠিক। আমার মতো হতভাগী মা হলে বুঝতে। রানীর জন্য আমি ভাবি না, আমাকে ভুল বুঝো না। রানী যাতে স্বাধীন ব্যক্তিত্ব নিয়ে জীবনের মুখোমুখি দাঁড়াতে পারে সেইভাবেই ওকে বড় করেছি। যুগ বদলে গেছে বেলি, আমাদের সময়ের চেয়ে এখন জীবন অনেক জটিল হয়ে গেছে। ওকে নিয়ে আমার ভয় নেই বেলি। এই যে রানী, কংগ্রাচুলেশন। কেন বাবা? মাহমুদ আর তোর কথাটা জেনে গেছি আমি। তা বিয়েটা কি নিজেরাই সেরে ফেলবি নাকি আমাদেরও থাকতে হবে? বাবা, নো, আই মিন আজকাল তো বেশিরভাগই ছেলে মেয়েরা তাই করছে। তোরাও ইচ্ছে করলে করতে পারিস। এতে আমাদের লাভ হবে এই যে আমাদের খরচাটা কম হবে। না হয় একটা পার্টি দিয়ে দেবো পরে। নো, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমার মেয়ের বিয়ে আগের নিয়মেই হবে। ভেবো না, তাই হবে। আমাদের আর্থিক অবস্থার কথা আমি জানি বাবা, তবে মাহমুদের সঙ্গে এ নিয়ে কোনো কথা এখনো হয়নি। তাছাড়া তুমি কি সত্যিই চাও যে? রানী, তোর কি মনে হয় তোর বাবা এতই নিষ্ঠুর? গরিব হলেও আমার মনটাও কি এতই গরিব? বাবা, তুমি কিন্তু এবারেও চা খেলে না। এবারেও ঠান্ডা হয়ে গেছে। বাবা, তোমার যেন কি হয়েছে? কই, কি আবার হবে? কেন যেন মনে হচ্ছে তুমি আর মা দুজনেই আজ কেমন সেন্টিমেন্টাল হয়ে পড়েছো। হ্যাঁ, ওটা কিছু না। ইট হ্যাপেন্স ইন লাইফ। শোনো, ভাবছিলাম কবিরদের বাসায় আমি দুপুরের পরই যাই, তুমি না হয় বিকেলে যেও। কেন? না, এমনি আর কি। বেলি, ইউ আর এ লিটল, আই থিঙ্ক এ বিট পারটার্বড। নো, আই এম নট। আমি বিচলিত হইনি। আমার তাই মনে হলো হাসানের কথা শোনার পর থেকে তুমি কেমন যেন এই ধরো দুপুরের পরেই কবিরদের ওখানে যাবার কথা ভাবছো। বলছো যে হাসান এলে যেন তাকে বলে দিই তুমি মারা গেছো। আবিদ, প্লিজ। আচ্ছা বেলি, তুমি কি আমাকে কোনোদিন ভালোবেসেছো? তুমি তুমি এসব কি বলছো? হঠাৎ মনে হলো তাই। বিয়ের আগে তো প্রেম করিনি, মনের ভেতর অমন কোনো ফিলিংসও কোনোদিন আসেনি। কোনো মেয়েও কোনোদিন এগিয়ে এসে মুখ ফুটে বলা তো দূরের কথা, ওই যে কি বলে ভালোবাসার চোখ তুলেও তাকায়নি। এতই সাধারণ ছিলাম। আর বিয়ে করার পর এতদিন, এই 23 বছর ধরে তোমার সঙ্গে জীবন কাটাচ্ছি, এতদিনও মনে হয়নি। শুধু এইটুকু জেনেছি যে তোমাকে ছাড়া আমি চলতেই পারতাম না। তোমাকে বাদ দিয়ে আজ আমি নিজেকে আর ভাবতেই পারি না। তোমাকে ভালোবাসতে না পারলে আমি বাঁচতাম না আবিদ। হাসপাতাল থেকে তোমাকে নিয়ে আসা, তারপর বিয়ে, রানীর জন্ম, মার মৃত্যু, সবকিছু আমার কাছে এখন একটা স্বপ্নের ঘোর মনে হয়। আর সে স্বপ্নটা এত অনিবার্য, এত অপরিহার্য ছিল যেন আমি কোনো কিছুই ঘটাইনি, সবকিছুই ঘটে গিয়েছে নিজের নিয়মে। তুমি তো বলে থাকো জীবন যেমন তাকে তেমনি করে গ্রহণ করা উচিত। হ্যাঁ, বলে থাকি, কিন্তু ঠিক আজ এই মুহূর্তে মনে হচ্ছে কোথায় যেন একটু গোলমাল হয়ে গিয়েছে। প্রেম আর দাম্পত্য জীবন এক নয়। ভালোবাসা আর বিয়ে দুটো আলাদা। হয়তো হয়তো আমার ধারণা ভুল, আমি জানি না। ভুল আবিদ? তুমি প্রায় একটা কথা বলে থাকো, তোমাকে বিয়ে করেছি সেজন্য তুমি আমার প্রতি কৃতজ্ঞ। ভালোবাসা আর কৃতজ্ঞতা তো এক নয় বেলি। আবিদ, আমি জানি না কেন তুমি আজ এতদিন পরে। একটা কথা বিশ্বাস করো, কৃতজ্ঞতা, প্রেম আমার কাছে সবই এক।
তুমি কেন এমন করে ভাবছো? হাসান সাহেবের সঙ্গে যখন রাস্তায় দেখা হয়েছিল তখন এসব কিছুই মনে হয়নি, বরং মনে হয়েছিল তাকে দেখলে তুমি অন্তত অসন্তুষ্ট হবে না, আর সেও দেখে যাক আমরা, মানে তুমি কেমন আছো। আমি সুখে আছি আবিদ। দারিদ্র কোনোদিন সুখ আনে না বেলি। হৃদয়ের দারিদ্র আমাদের নেই আবিদ। দারিদ্র কোনোদিন সুখের স্মৃতি নির্মাণ করে না বেলি। আমি সুখে আছি আবিদ। আমি, তুমি, রানী, আমরা সত্যি সুখে আছি। বিশ্বাস করো, আই সোয়ার আমি সুখী, আমি সত্যি সুখী। স্মৃতি বড় প্রতারক বেলি। স্মৃতি কোনোদিন মরে না আবিদ। আমার কোনো স্মৃতি নেই বেলি। শানুকে তুমি ভুলে যাওনি আবিদ। বাবা, মা, ছোটকু, এদের সবার কথাই তোমার মনে পড়ে। শানু, ছোটকু, ওরা তো স্মৃতি নয়। সুখ ছাড়া তো স্মৃতি হয় না বেলি। শানু না হলে তো আমি তোমার কাছে আসতে পারতাম না, তোমাকে পেতাম না আবিদ। শানু, ছোটকু, বাবা, স্বাধীনতার দাম ওরা, ইতিহাস ওরা। তোমাকে কোনোদিন সুখী করতে পারিনি বেলি। দারিদ্র, আসলে দারিদ্র কোনোদিন কাউকে কাউকে সুখী হতে দেয় না। আমি সুখী আবিদ, আর কেউ না জানুক, আমার অন্তর জানে। শানু, ছোটকু, বাবা, স্বাধীনতার দাম। শানু বেঁচে থাকলে কি হতো, কারো ঘরের বউ নাকি? শানু, তুই বড্ড আদরের ছিলি, তুই আর ছোটকু। ছোটকু আমাকে ভীষণ ভয় করত। ছোটকু, তুই বেঁচে থাকলে কি হতিস রে? হাইজ্যাকার, আন্ডারগ্রাউন্ড টেররিস্ট, জীবন সম্পর্কে উদাসীন, ছিন্নমূল, নাকি আমার মতো উত্তেজনাহীন জীবন? ওই জগতে যেও কি তুই তুই আর শানু তোর দাদামণিকে মনে রেখেছিস? বাবা, তুমিও কি ওই মৃত্যুর জগতে শান্তি খুঁজে পেয়েছ? বাবা, তুমি কি এখনো আমার জন্য সব মানুষের জন্য নামাজ শেষে দোয়া করো? মা, তুমি চেয়েছিলে আমরা যেন সুখী হই, আমরা সুখী হয়েছি মা। রানীও যেন সুখী হয় মা। বাবা, বাবা, রানীও যেন সুখী হয়। বাবা, ও, আমাকে নিয়ে তোমাদের বড় ভাবনা, তাই না বাবা? তোকে নিয়ে আমাদের বড় সুখ রানী, বড় সাধ করে তোর নাম রেখেছি রানী, তোর দাদির দেয়া নাম। তুই যেন রানীর মতো হয়েই মাথা উঁচু করে বেঁচে থাকিস। তোমার জন্য কি হয়েছে বাবা? কই, না তো, কিছু তো হয়নি। আমার কাছে লুকোতে চেও না। আমি ঢোকার আগে তুমি একা একা জানো কি সব বলছিলে। আমি শেষ কথাটা শুনে ফেলেছি। তুমি আমার সুখ চাইছিলে। এইটাই এখন আমাদের একমাত্র কামনা রানী। তুমি আর মা দুজনেই আজ কেমন যেন অদ্ভুত ব্যবহার করছো। তোমাদের দুজনেই কেমন যেন আমি ঠিক বোঝাতে পারবো না। মাকে দেখলাম চোখে পানি, তুমি প্রলাপের মতো বকে চলেছ। তোর শানু ফুপুর অনেক গুণ তুই পেয়েছিস রে। খুব অল্পেতেই শানু বুঝে ফেলতো কিছু একটা ঘটেছে। ওর ইনটুইশন ছিল খুব তীক্ষ্ণ, আর ভীষণ একরোখা ছিল, কোনো কিছুতেই সহজে ভেঙে পড়তো না। সবসময় মাথা উঁচিয়ে চলা ছিল ওর স্বভাব, কারো কাছে মাথা নোয়াতো না। একবার একটা ডিসিশন নিয়ে ফেললে ওকে নড়ানোর সাধ্য ছিল না কারো। শানুকে তুই দেখিস নি রানী, মার কাছে কয়েকটা ছবি আছে। ও সাদা গোলাপ ভালোবাসতো। সেই স্বাধীনতার যুদ্ধ শুরু হবার আগে ও সাদা গোলাপ লাগিয়েছিল। আর ভালোবাসতো বেড়াল, অনেক কটি বেড়াল ছিল, অদ্ভুত সব নাম দিত বেড়ালগুলোর। একটা কালো মিশমিশে বেড়ালের নাম ছিল তারিয়া পিরেত। আমি ওকে বলতাম, তোর বিয়েতে আর কিচ্ছু দেব না, খালি 1 ডজন বেড়াল ছানা দেবো। বেড়াল নিয়ে শানুফুপুর একটা ছবি দেখেছি। ও আর বড় আপা একবার শীতে রোদ পোয়াতে গিয়ে খড়ের গাদায় আগুন লাগিয়ে দিয়েছিল। খুব দুষ্টু ছিল ছোটবেলায়। বড় আপার পিঠে একবার হারিকেন চেপে ধরেছিল। তোর বড় ফুপুর পিঠ একবার দেখিস, এখনো সে দাগ বোধহয় মুছে যায়নি। বাবা, বড় ফুপু নেই বাবা? ও হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম। ভুলে যাওয়ার বয়স শুরু হয়ে গেছে রে না রে। সবাই চলে গেছে। ছোটকু, আমার কত ছোট, ছোটকুও নেই। তুই তুই ছোটকুকেও দেখিসনি। ছোটকার ছবিটা ভালো করে আবার বাঁধতে হবে। ছোটকু ভীষণ ভীতু ছিল, আলো ছাড়া ঘুমোতে পারতো না। ও ভীষণ শান্ত ছিল, ও যুদ্ধে গিয়েছিল। ওদের সবার কথা তুমি অনেকবার বলেছো বাবা। ওরা কেউ নেই এখন, স্বাধীনতার দাম ওরা। বাবা, তোমার স্নানের সময় হয়ে গেছে।
রানী, আসছি মা। আবিদ সাহেব আছেন নাকি? ও, আসুন আসুন। আপনাদের বিরক্ত করতে এলাম। ছি ছি, বিরক্ত কেন? ইটস এ প্লেজার। আপনাদের সঙ্গে যে দেখা হবে আমি ভাবতেই পারিনি। আপনি তো তবু মনে রেখেছেন, আমি তো চিনতেই পারিনি। না পারারই তো কথা। সেই কত দিন আগে দেখা, তাও মাত্র একবার সামান্যক্ষণের জন্য, সেই 1972 সনের ফেব্রুয়ারিতে। আর এখন হলো গিয়ে 1995। আপনার মনে আছে দেখছি। মনে হচ্ছে আপনি বেশ রিটায়ার্ড লাইফ লিড করছেন। যতদিন বেঁচে থাকবো রিটায়ার করা হবে না। আমাদের রিটায়ার করা একবারই হবে। এখন কি করছেন? চাকরি ছাড়া আর কিছু করতে পারলাম কই? আপনি বুঝি চাকরিতেই? না। কিন্তু আপনি তো টিচিং এ যাবেন ভেবেছিলেন। হ্যাঁ, তখন যদি পেয়ে যেতাম তবে হতো। ওই সময় কি করব ভাবছি, এর ভেতরেই হঠাৎ করে কয়েকটা লাইসেন্স পারমিট পেয়ে গেলাম। আমি অবশ্য মুক্তিযোদ্ধা ছিলাম না, সেই জন্য এদিক ওদিক কিছু ঢালতে হয়েছিল। তারপর থেকে ব্যবসাতেই রয়ে গেছি। এখন তো নিশ্চয়ই ওয়েল স্ট্যাবলিশড। হ্যাঁ, তা বলতে পারেন। বছর কয়েক আগে একটা ছোটখাটো ইন্ডাস্ট্রিও করেছি। আশ্চর্য! কেন? কি কাণ্ড দেখুন তো, আমরা এতক্ষণ দাঁড়িয়েই রয়েছি। বসুন বসুন প্লিজ, বসুন। তা এখানে কবে এসেছেন? পরশু দুপুরে। উঠেছেন কোথায়? আমার ছেলের ওখানে। ও আচ্ছা, বিজনেস পারপাসে বোধ হয়। সেটাও আছে, তবে একটা পার্টি মিটিং ছিল। পার্টি মানে রাজনীতির ব্যাপার? বলেন কেন, আমি গতবারের ইলেকশনে এমপি হয়েছি। দেখলেন তো আমি কেমন মূর্খ, দেশের রাজনীতির কোনো খবরই রাখি না। সেটা কিন্তু একদিক থেকে ভালো, বুঝলেন, কোনো টেনশন নেই তাতে। তা মন্দ বলেননি। আপনাকে দেখে মনে হয় আপনি, মানে আপনারা বেশ সুখী। বেলিকে ডেকে দিচ্ছি। বেলি? হ্যাঁ, ওকে বলেছি আপনার কথা। না না, থাক না, আমি বরং এখন উঠি। তেমন কিছু তো কাজ নেই, বসুন না। বেলি আসছি। ও খুব খুশি হবে কিন্তু। ওকেও বলেছিলাম একটা চাকরি টাকরি করতে, কিন্তু রাজি হয়নি, শুধু সংসার নিয়েই রয়েছে। কি বলছি? এসো, চিনতে পারছো? হ্যাঁ হাসান সাহেবের অনেক পরিবর্তন হয়েছে, তাই না? হ্যাঁ। হাসান সাহেব কিন্তু আজকাল রাজনীতি করছেন, পার্লামেন্টের মেম্বার। যে এটা এমন কিছু নয়, আরো অনেকেই তো রয়েছেন। তাছাড়া উনি একজন বিজনেস ম্যাগনেট, কয়েকটা ইন্ডাস্ট্রিও আছে। জি না, কয়েকখানা নয়, মাত্র একটা। আমাদের কি সৌভাগ্য, একজন বিত্তশালী জননেতা আমাদের মতো গরিবের ঘরে। তোমাকে অনেক ধন্যবাদ হাসান। আমি কিন্তু এখানে হাসান হিসেবেই এসেছি। তোমরা কথা বলো, আমি আসছি। জি না, আপনি বসুন না। ভেতরে একটু কাজ রয়েছে, আপনারা আলাপ করতে থাকুন, কাজটা সেরে আসি। কেমন আছো? ভালো, তুমি? ভালো নেই সে কথা। তোমাকে দেখেই বোঝা যায় যে শুধু ভালো নয়, খুব ভালো আছো। অর্থের সঙ্গে ভালো থাকার কোনো সম্পর্ক নেই বেলি। নেই, আবার আছেও। আমাদের ইউনিভার্সিটি জীবনের কথা তোমার মনে আছে বেলি? ভুলে গেছি। ভোলা যায় না বেলি। তুমি না ভুলতে পারো, আমি ভুলেছি। অতীতকে মনে রাখার মন অনেক আগেই শেষ হয়ে গেছে। কোনো সময় কি মনে পড়ে না? না, যে অতীতকে ভেবে কোনো আনন্দ নেই, বর্তমানকে যা কোনোভাবে উজ্জ্বল করে না, তাকে ভেবে কি লাভ হাসান? তো আমি ভেবে থাকি, ভাবতে গিয়ে বিষণ্ণ হয়ে নিজেকে ক্ষমা করতে পারি না। ওসব কথা থাক হাসান। আমাকে ক্ষমা করে বেলি। কেন? তোমার উপর আমি অন্যায় করেছি। কোনো অন্যায় করনি, যেমনটি হওয়ার ছিল তাই হয়েছে। কারো তো কোনো হাত ছিল না তাতে। আমাকে আমাকে তোমার মনে আছে বেলি? প্রথম প্রথম মনে পড়তো, ধীরে ধীরে ভুলে গেছি একেবারেই। আজ আবিদি মনে করিয়ে দিল। কিন্তু বিশ্বাস করো, আমি ভুলে যাইনি। অসংখ্য ধন্যবাদ। নিজেকে আমি সত্যি ক্ষমা করতে পারিনি বেলি। তোমার কৌতূহল সত্যি অনেক বেশি। কৌতূহল? হ্যাঁ, হাসপাতালে আমাকে দেখতে গিয়েছিলে কৌতূহলের জন্যেই। আজকে এসেছো তাও কৌতূহলের জন্য। না বেলি, বিশ্বাস করো আমি। বিয়ে করেছো নিশ্চয়ই? হ্যাঁ। তুমি সুখী হয়েছো বেলি? হ্যাঁ। বিশ্বাস করতে পারছো না তাই না? আবিদের মতো বিরাট হৃদয় পুরুষের আশ্রয়ে যে কেউ থাকতো সুখী হতো। আমি তোমার কাছে কাপুরুষ হয়েই রয়ে গেলাম। তুমি সুখী নও? না, সুখী হতে পারিনি। প্রেম চলে গেলে সুখও চলে যায় বেলি। আমার জন্যে? জানি না। তাহলে?
আমার স্ত্রী, সে আমাকে নিয়ে সুখী হতে পারেনি। বিয়ে কবে করলে? মিথ্যে বলবো না, হাসপাতাল থেকে আবিদ সাহেব তোমাকে নিয়ে যাওয়ার ঠিক 2 মাস পর। হাসলে যে? না, তোমার সেই সব কথাগুলো মনে পড়ে গেল। কোন কথা? আমাকে ছাড়া তুমি নাকি বাঁচতেই পারবে না, আমি ছাড়া তোমার জীবন নিঃস্ব, অর্থহীন, আমি ছাড়া তুমি অন্য কোনো মেয়েকে বিয়েই করতে পারবে না, এই সব কথা। কথাগুলো এখনো সত্যি বেলি? আর সেজন্যই আমার সাথে শেষ দেখা 2 মাস পরেই বিয়ে করে ফেললে। আসলে আসলে আমি তখন কিছু ঠিক করে উঠতে পারিনি। একটা শূন্যতা বোধ তখন আমাকে পেয়ে বসেছিল। শূন্যতা পূর্ণ হয়েছে নিশ্চয়ই? না। কেন? তোমাকে বলেছি তো, আমার স্ত্রী আমাকে নিয়ে সুখী হতে পারেনি। আমার সঙ্গে বিয়ের আগে সে আরেকজনকে ভালোবাসতো। তাতে কি হয়েছে? তুমিও তো একজনকে ভালোবাসতে। আমার স্ত্রী তাকে ভুলতে পারেনি। তারপর? তখন আমাদের 2টি ছেলে মেয়ে, ছেলের বয়স 4, মেয়ের 2। আমার স্ত্রী চলে গেল তার প্রেমিকের সঙ্গে। তোমার ছেলে মেয়ে? ওরা জানলো ওদের মা মারা গেছে। আর সংসার? বিধবা বড় বোনকে নিয়ে এলাম। আমি দুঃখিত হাসান। আমি বড় নিঃস্ব বেলি। বেলি, বেলি, তুমি কি আমাকে আবার গ্রহণ করতে পারো না? হাসান, তুমি বুঝি আমাকে করুণা দেখাতে এসেছো? আমাকে ভুল বুঝো না বেলি, আসলে আমি তোমার কাছে করুণার পাত্র। মাঝে মাঝে ভুল বুঝতে হয় হাসান। হাসপাতালে যেদিন তুমি দেখা করতে গেলে, সেদিন তোমার ভালোবাসা কোথায় ছিল? সেদিন যদি তোমাকে ভুল না বুঝতাম, তাহলে আমার পরিচয় কি হতো ভেবে দেখেছো? বেলি, আবিদ সাহেবকে তুমি ভালোবেসেছ? হ্যাঁ, নইলে কিসের জোরে আমি বেঁচে রয়েছি? ওই আমাকে নতুন করে ভালোবাসা শিখিয়েছে, নতুন করে বাঁচতে শিখিয়েছে। ও তোমার মতো ধনী হতে পারেনি, কিন্তু হৃদয়ের ঐশ্বর্যের কাছে বাইরের দারিদ্র্য হার মেনেছে। আমি ওকে ঈর্ষা করি বেলি। একটু দেরি হয়ে গেল, নিন, গরিবের ঘরে স্রেফ চা ছাড়া বেশি আর কিছু নেই। আপনি আবার এসব কেন করতে গেলেন? আমাদের চাকর বাকর কেউই নেই, কোনোদিন ছিল না। বেলি, তুমি চা দাও। হ্যাঁ, তোমাদের ছেলে মেয়ে? একটি মেয়ে। রানী, রানী, এদিকে আয় তোমা। আপনার কটি? 2টি। বড়টি ছেলে, মেয়ে ছোট। কত বড়? ছেলেটার বয়স 22, এখানেই আছে। কি বাবা? এই যে আমাদের মেয়ে রানী, ইনি হাসান সাহেব। বসো মা। তুমি এখন কি করছো? এই রান্না বান্নার কাজে। না না, আই মিন লেখাপড়া। জি না। ও গত বছর MBA পাশ করেছে, এখন ওই বেনসন অ্যান্ড জনসন কোম্পানিতে চাকরি করছে। তোমার ছেলে কি করছে? এখান থেকে হাই স্কুল শেষ করার পরই ওকে বিদেশে পাঠিয়ে দিয়েছিলাম কম্পিউটার্স পড়তে। গত বছর ফিরে এসেছে, একটা বিদেশি ফার্মে জয়েন করেছে। সে তো এখানেই। কোথায়? ওই যে ফার্মটার নাম হচ্ছে গিয়ে জনসন অ্যান্ড উইলসন। আমি আসি বাবা। আপনাদের মেয়েটি বড় ভালো। তোমার মেয়েটি কি করছে? ইউনিভার্সিটিতে পড়ছে, 2nd ইয়ারে। কিন্তু কিন্তু কি? ও বিয়ে করে ফেলেছে। ফেলেছে? আমরা দিইনি আর কি। আজকাল আর বাবা মা কটা বিহিবা দেয়? মাস কয়েক আগের ব্যাপার। আমি তখন বিদেশে রয়েছি। হঠাৎ বাড়ি থেকে চিঠি পেলাম, সুমি মানে আমার মেয়ে নিজেই বিয়ে করে বসেছে ওর এক ক্লাসমেটকে। ভালোই, আপনার আর ঝামেলা পোয়াতে হলো না। তা হয়নি, কিন্তু কিন্তু আবিদ সাহেব, আমি তা চাইনি। ছেলেটার বংশটংশ ভালো নয়, তাছাড়া এ ধরনের ব্যাপার আমি সাপোর্টও করি না। সে ছেলের আর্থিক অবস্থা খুব খারাপ। এখন মেয়েটি দিনে 4 ঘন্টা একটা গার্মেন্টসের দোকানে সেলস গার্লের কাজ করে, আর ছেলেটি একটা রেস্টুরেন্টে কাজ করছে, তাই দিয়ে পড়াশোনাও চালাচ্ছে। ইটস ভেরি গুড। এটা তাদের স্বাবলম্বী হতে শেখাচ্ছে। দে মাস্ট লার্ন হোয়াট লাইফ ইজ। তাছাড়া তাছাড়া বংশ টংশ এখন কিছু না, মানুষ হিসেবে সে কতখানি বড় সেইটিই বড় কথা। আমার ছেলে মেয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে যাবে এটা আমি আশা করিনি, কিন্তু সুমি তাই করে বসলো। এখনো তো ছেলেটা রয়েছে, দেখুন সে আবার কি করে। আমার মনে হয় সে এমনটি করবে না, আমি তা করতে দেব না। বাট ইউ উডন্ট নো। আচ্ছা আচ্ছা, চলি আজকে। হ্যাঁ, ঢাকা এলে আসবে না আমার? আমাদের যাওয়া হয়ে ওঠে না। পেলি, যাই।
হাসান সাহেব আচ্ছা, রানীকে দেখে হাসান কেমন যেন চমকে উঠেছিল না? এতদিন পর আমি ভাবিনি উনি সত্যি আসবেন। তোমার উচিত হয়নি। আমি আমি ঠিক সত্যি বুঝতে পারিনি বেলি। কেন কেন তুমি আসতে বললে? কেন তুমি এতদিন পর? কেন? বেলি, আমাকে আমাকে তুমি ক্ষমা করো বেলি। কবির আসেনি কেন? ওর হাতে টাকা পয়সা নেই, কিছু টাকা দিতে হবে। তাহলে এসে যাবে। পান্নাটার বিয়ে এখন ভালো ভালো হয়ে গেলে হয়। না হওয়ার কি আছে, ওরা দুজন তো দুজনকে অনেক দিন থেকেই জানে। শোনো, আমি ভাবছিলাম কি কি? তুমি না, তুমি একা নও, আমরা দুজনেই চলো সিলেট থেকে কয়েকদিন ঘুরে আসি। কেন? তোমার বড় আপাকে তুমি অনেকদিন দেখোনি, দুলাভাই যেতেও বলেছিলেন অনেকবার। তাছাড়া তাছাড়া ধরো কয়েকদিন ঘুরে টুরে এলে একটা চেঞ্জ হতো। তুমি হঠাৎ এটা ভাবলে কেন? না, এতে করে তোমার মনটাও ভালো লাগতো। এখানেই বেশ আছি, এই বুড়ো বয়সে আর ভালো লাগার প্রয়োজন নেই। অনেকদিন বাইরে যাওয়াটাও হয়নি তো, তাই বললাম। তুমি কেন বলেছ আমি বুঝতে পারি আবিদ। জীবনে অনেক দুঃখ পেয়েছি, অনেক আঘাত সয়েছি। হাসানকে যেমন ভুলে গিয়েছিলাম, তার আজকের আশাটাও তেমনি তুচ্ছ আমার কাছে। আমি ঠিক ওই অর্থে ভাবিনি। ও, তবু দরকার নেই, অনেক খরচ। রানীর বিয়েতে অনেক টাকার দরকার হবে। হ্যাঁ, তা লাগবে। আমি চাই না আমার মেয়ের বিয়ে যেন তেন করে হোক। ও বুঝি শুধু তোমারই মেয়ে? আমিও চাই না আমার একমাত্র সন্তানের বিয়ে যেন তেন করে দিই। রানীর বিয়ে হয়ে গেলে আমরা বড় খালি খালি হয়ে যাব, তাই না? হ্যাঁ, তাই তো। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়, ওদের দুজনকে এখানেই থাকতে বলবো। রানী চাইলেও মামুদ রাজি হবে না, আজকাল নিজের ছেলেই থাকে না। আমাদের সব কিছু তো রানীই পাবে। তা পাবে, তাই বলে এখানে থাকতে চাইবে না। আফটার অল এটা হলো ইন্ডিভিজুয়ালিটির যুগ। ভেতরে আসবো? কে? ও মামুদ, এসো এসো। কি ব্যাপার? রানী কোথায়? ও ভেতরে আছে। রানী, রানী আসছি বাবা। বসো মামুদ, তোমাকে খুব টায়ার্ড লাগছে। এসো বেলি। তোমার কি ব্যাপার? আমি আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। বিকেলে তোমার ওখানে গিয়েছিলাম। এয়ারপোর্টে গিয়েছিলাম বাবাকে তুলে দিতে। কি হয়েছে তোমার? রানী, আমি তোমাকে... তুমি এমন করছো কেন? না রানী, এটা সামান্য ব্যাপার নয়। বেশ তো, স্থির হয়ে বসো। তারপরে? ও তোমরা, চাচা কই? ভেতরে যান, বলো কি হয়েছে। চা খাবে? না, আমি ভাবতে পারি না এমন একটা তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? তোমাদের সম্পর্কে একটা কথা শুনেছি আমি। আমাদের সম্পর্কে? হ্যাঁ, অত্যন্ত 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 কি কথা? তোমার বাবা আর মা। কেন? আমার বাবা মা কি হয়েছে তাদের? তাদের বিয়ে হয়নি। কি বললে? আমি তাই শুনেছি। তুমি আমার বাবা মা সম্পর্কে এমন কথা বলতে পারলে? কেন, তুমি জানতে না? মাহমুদ, আমি শুধু এটুকুই জানি যে তারা আমার বাবা আর মা। এর বেশি জানার প্রয়োজন কোনোদিন ছিল না, এখনো নেই। আমি যা শুনেছি তাই বলছি। কে বলেছে তোমাকে? যিনি বলুন, আমি তাকে অবিশ্বাস করি না। আমাকে অবিশ্বাস করো? না। তাহলে? তিনি তোমার বাবা আর মাকে চেনেন। সেই ব্যক্তি যিনি হন, আমার বাবা মাকে চেনেন না। চেনেন, খুব ভালো করে চেনেন। আর কিছু বলেছেন? না, শুধু এটুকুই বলেছেন যে শরীয়ত মতে বিয়ে ছাড়াই তোমার বাবা আর মা ঘর করে চলেছেন এতদিন ধরে। মাহমুদ, তিনি কে? তিনি তিনি রানী, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। তুমি এরপর তুমি কি করতে চাও? এরপর তুমি কি করতে চাও? বিয়ের কাবিননামা, ম্যারেজ সার্টিফিকেট। কাবিননামা? হ্যাঁ, তোমার বাবা আর মার বিয়ের কাবিননামা। মাহমুদ, আমি একটা প্রমাণ চাই। মাহমুদ, তুমি ভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছ। মোটেই নয়, আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু যেখানে এমন একটা তোমার বাবা আর মা চরিত্র সম্পর্কে... চুপ করে বলছি। আমি নিশ্চয়ই এমন কোনো মেয়েকে বিয়ে করতে পারি না যার... মাহমুদ, সমাজে আমাকে চলতে হলে... কি হয়েছে রানী? মা। কি হয়েছে মামুদ, কি হয়েছে? ওকে বলেছি। কিছু কিছু কথা আমাদেরও কানে গেছে, তুমি আমাদেরও বলতে পারো। আমি শুনেছি যে আমাদের নাকি শরীয়ত মতে বিয়ে টিয়ে কিছুই হয়নি। কে বলেছে তোমাকে? আমার একজন আপন লোক, তিনি আপনাদের চেনেন। এখন আর তুমি রানীকে বিয়ে করতে চাও না, এই তো? না না, ঠিক তা নয়। আমি শুধু বলছিলাম যে আপনাদের বিয়ের কাবিননামাটা পেলেই আর এই মিথ্যেটা থাকবে না।
তোমার কি ধারণা? আমি ঠিক তুমি ঠিক বুঝে উঠতে পারছো না আমরা মিথ্যে কিনা। তোমার বয়স কত মাহমুদ? 22। আমার রানীর বয়স 23। তুমি রানীর চেয়ে 1 বছরের ছোট। সেটা এমন কিছু নয়। প্রশ্ন হচ্ছে কাবিননামা যদি আমরা না দিতে পারি তাহলে তুমি বিয়ে করবে না, এই তো? তোমার বাবার নাম বোধহয় রিয়াজুল হাসান। হ্যাঁ। আমি জানতাম। আপনি? বেশ, আমাদের কাবিননামা পেলেই যদি তোমার বাবা খুশি হন এনে দিচ্ছি। এই খবরটা তোমার বাবাই তোমাকে দিয়েছেন নিশ্চয়ই? হ্যাঁ। তুমি তার বাধ্য ছেলে, তাই না? তোমাকে তিনি অধঃপতন থেকে বাঁচাতে চেয়েছেন, তাই না? তোমার বোনের বিয়েটা কেমন করে হয়েছে মাহমুদ? চাচা, কাবিননামা পাওয়া গেলেই তো সব। তোমার বাবাকে আমি চিনি মাহমুদ। উনিও বললেন যে উনিও আপনাকে চেনেন। এই বিয়ের ব্যাপারে তোমার বাবার আর কোনো আপত্তি আছে? চুপ করে আছো কেন? আমাকে আর বেলিকে রানী বাবা আর মা বলেই ডাকে, তুমি সেটা বিশ্বাস করো? কাবিননামা যদি না পাওয়া যায় তাহলে রানীর কাছে সেই পরিচয় কি মিথ্যে হয়ে যাবে? বাবা, কাবিননামা যদি না পাওয়া যায় তাহলে আমাদের সমস্ত পরিচয়, আমাদের সমস্ত অস্তিত্ব মিথ্যে হয়ে যাবে। না না। তাহলে? মা, আবিদ, কাবিননামা পাচ্ছি না। আবিদ, কাবিননামা তো তোমার ট্রাঙ্কেই থাকার কথা। কয়েকবার তো জিনিসপত্র এদিক ওদিক করেছি, কোথায় যে রেখেছি। অন্যান্য সুটকেস দেখে সব দেখেছি। তুমি একবার দেখবে? আমার দেখার ইচ্ছে নেই বেলি। মাহমুদ, তুমি না হয় জেনে যাও যে আমাদের ম্যারেজ সার্টিফিকেট নেই। তোমার কথায় শরীয়ত মতে বিয়ে আমাদের হয়নি। বাবা, রানীর এই পরিচয়ে তুমি তাকে বিয়ে করতে পারো কিনা ভেবে দেখো। চাচা, আপনি প্লিজ একবার খুঁজে দেখুন, এর সঙ্গে রানীর জীবন জড়িত। আপনি প্লিজ একটু রিজনেবল হন। বেশ। মাহমুদ সাহেব, আপনি কথা বলবেন না। এর সঙ্গে আমাদের বংশের সুনাম জড়িত এবং এর সঙ্গে আমাদের সোশ্যাল পজিশন জড়িত। আপনার বাবা মার বিয়ে হয়েছে তা 25-30 বছর নিশ্চয়ই। তাদের যদি এখন বিয়ের কাবিননামা বের করতে বলা হয় তারা পারবেন? আমার মা মারা গেছেন, তাছাড়া আমি সত্যটা জানতে চাইছি। অর্থাৎ রানীর চেয়ে তার বাবা মার কাবিননামা, আপনার বংশ, এসবের মূল্য এখন বেশি? নো, নট দ্যাট। রানীর মূল্য আমার কাছে নিশ্চয়ই রয়েছে। এই ব্যাপারটার সঙ্গে রানীও জড়িত। মূল্য থাকলে আপনি তার সঠিক মর্যাদা দিতেন মাহমুদ সাহেব। মিস্টার কবির, আই নো ওয়াই ইউ আর ট্রাইং টু ইনসাল্ট মি। না, ইনসাল্ট নয়, আমি সত্য কথাটা বলছি। আপনার প্রেমের জোর এত যে কাবিননামা না পেলে আপনি তাকে বিয়ে করবেন না, তাই নয় কি? ইউ হ্যাভন্ট কাম আউট অফ ইউর মাদার্স উম মাহমুদ। ইউ আর এ লো ব্রিড ক্রিচার। ইউ শাট আপ, উইল ইউ? চাচিমা, আমাকে যদি একটা কথা বলার অনুমতি দেন। রানী, আমি বোধহয় তোমার যোগ্য নই। কাবিননামার ধার আমি ধারি না। তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে এই মুহূর্তে বিয়ে করতে রাজি আছি। কবির, তুমি? রানী। বেলি, বেলি পাওয়া গেছে। আলমারির একেবারে নিচে পড়েছিল। দেখি দেখি। এবারে তুমি কি বলবে মাহমুদ? আমরা মিথ্যে হয়ে যাইনি? আমাদের অস্তিত্ব সত্য নয়? আমি আসলে ব্যাপারটি বিশ্বাস করতে চাওনি? ব্যাপারটি শোনার পর থেকে আমি এত আপসেট হয়ে গেলাম, আমি ঠিক মাথা ঠিক রাখতে পারিনি। এখন 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 তো সব ঠিকই আছে। আপনারা আমাকে দয়া করে ভুল বুঝবেন না। রানী, তুমি? না মাহমুদ, তোমাকে আমি বিয়ে করতে রাজি নই। রানী, আমি কথা বাড়িও না। তোমার সঙ্গে আমার সম্পর্কের এখানেই শেষ। রানী। কবির ভাই, ক্ষমা করবেন, আমি দুঃখিত। কবির সাহেব, কবির ভাই, আপনারা ওকে একটু বুঝিয়ে বলুন। বোঝানো সম্ভব নয় মাহমুদ। ও আমাকে ভুল বুঝেছে। ভুল নয় মাহমুদ, ঠিকই বুঝেছে। মাঝে মাঝে ভুল বুঝতে হয়, তাতে বরং ভালোই হয়। আপনি আমাকে ক্ষমা করুন। শোনো, তোমার বাবা আজ সকালে আমাদের এখানে এসেছিলেন। তিনি? কই, উনি তো বলেননি আমাকে। তুমি রানীর কথা বলেছিলে তাকে? হ্যাঁ, আমি তাকে রানীর ছবিও দেখিয়েছি। হাসান, অর্থাৎ তোমার বাবা, রানীকে দেখেছেন, দেখেই চমকে উঠেছিলেন। তোমাকে বলেননি সে কথা? না, কিছুই বলেননি। দুপুরে শুধু রানীর পরিচয় জানতে চাইলেন। আমি বলার পর আমাকে আপনাদের সম্পর্কে ওই কথাগুলো বললেন। রানী, তুই? হ্যাঁ বাবা, আমি যাচ্ছি। রানী, আমাকে যেতে দাও মা। তুমি এমন একটা সময়ে তুমি পাগলামি করো না রানী। রানী, আমাদের... না বাবা, তোমরা বাধা দিও না। তোমরাই তো আমার নাম দিয়েছিলে রানী, যেন রানীর মতো হয়েই বেঁচে থাকি, মাথা উঁচু রেখে জীবনের সঙ্গে পাল্লা দিতে পারি। রানী, তুই আমাদের ফেলে? রানী একবার সিদ্ধান্ত নিলে সেখান থেকে সরে আসতে পারে না মা।
আমাকে তুমি ক্ষমা করো রানী। দাঁড়া, আমি জানতাম তুইও আমার সর্বস্ব কেড়ে নিবি, তুই আমাদের নিঃশেষ করে দিবি একদিন। তোর রক্তের মধ্যে নিষ্ঠুরতা। তুই বেলি, তুমি এসব কথা। থামো তুমি। রানী, চলে যাবার আগে তাহলে শুনে যা, তোর শোনা দরকার। তোর বাবা মাকে আরো ভালো করে চিনতে পারবি তাহলে। না, তোর মাকে নয়, তোর বাবাকে। সব শোনার পর যদি তোর বাবাকে, এই আবিদ নামের লোকটিকে, যাকে তুই তোর কথা ফোটার দিন থেকে বাবা বলে ডেকে এসেছিস, তাকে যদি ঘৃণা করতে হয় করিস, তোর বাবা মনে কোনো আঘাত পাবে না। আর তুমিও শোনো মাহমুদ, তুমি সত্য জানতে চেয়েছো তাই না? তোমার বাবা হাসান, বিশ্বাস করতে ইচ্ছা হবে না, তোমার বাবা মিথ্যাবাদী, ভণ্ড। আপনি? তুমি রানীর সঙ্গে চাকরি করো বেনসন অ্যান্ড জনসনে, কিন্তু হাসান বলে গেল তার ছেলে রয়েছে জনসন অ্যান্ড উইলসনে। বাবা? হ্যাঁ, তোমার বাবা। সে যে এখানে এসেছিল সে কথাও তোমাকে বলেনি, সে তার আপত্তির কথা মুখ ফুটে বলতে পারেনি। তার পরিবর্তে তোমাকে বলে গেল আমাদের বিয়েই হয়নি। হাসান ভেবেছিল ওতেই যথেষ্ট হবে। তোমার বাবা একটা কাপুরুষ মাহমুদ, না হলে সত্য বলার মতো সাহস তার থাকতো। বেলি, তুমি একটু শান্ত হও বেলি। প্রয়োজন নেই আবিদ। মাহমুদ, যে কথাগুলো হাসান বলেনি সে কথাগুলো বললে তোমার বাবার কাপুরুষতা প্রমাণ হতো। চাচিমা, আপনি থামো কবির। শোনো মাহমুদ, শোন রানী, তুই আমার মেয়ে, কিন্তু তোর বাবা আবিদ নয়। মা! বেলি, তুমি চুপ করো। না, আমাকে বলতে দাও। ওদের জানা দরকার, রানীর জানা দরকার তোমার পরিচয়, আর মাহমুদের জানা দরকার ওর বাবার পরিচয়। আজকে রানীর বাবা হতে পারত হাসান, কিন্তু সে একটা কাপুরুষ। মা, বেলি প্লিজ। আমি ইউনিভার্সিটিতে পড়তাম, সেখানে তোমার বাবার সঙ্গে পরিচয়। সে পরিচয় রূপ নিল প্রেমে। গভীরভাবে ভালোবাসলাম আমি তোমার বাবাকে, আর তোমার বাবাও বলতো আমাকে ছাড়া সে নাকি বাঁচবে না। আমাদের বিয়ের কথাও হয়েছিল, অনেক দূর এগিয়েও গিয়েছিল, কিন্তু শুরু হয়ে গেল স্বাধীনতা যুদ্ধ। সেই যুদ্ধের শিকার আমি, আরো হাজার হাজার মেয়ের মতো। এই 23 বছরের স্বাধীনতায় তোমাদের ওইসব নেতাদের চেয়ে আমাদের অবদান কম নয় মাহমুদ। তোমার বাবা আজকাল নেতা হয়েছেন, কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় সে আর যেখানে থাক না কেন সংগ্রামে ছিল না। আর এই লোকটি, ইনি ছিলেন ফ্রন্টে ফ্রন্টে, বনে জঙ্গলে। ইনি হারিয়েছেন বাবাকে, ভাইকে, বোনকে। আর তোমার বাবা? বেলি, এসব কথা বলে তুমি। কেন বলবো না? যে লোকটা আমার মেয়ের সমস্ত স্বপ্ন, সমস্ত আশার মূল উপড়ে দিয়ে গেল, তার নিজের ভিত যে কত দুর্বল সেটা তার ছেলেকে জানতে দাও। তুমি তোমার বাবাকে খুব শ্রদ্ধা করো মাহমুদ, তাই না? শুধু তুমি নও, আরো অনেকে। জনসভায়, ময়দানে সেই শ্রদ্ধা হাজার হাজার হাততালি হয়ে বেজে ওঠে। বেলি, তাহলে শোনো, স্বাধীনতা যুদ্ধের শিকার আমি। শুধু আমি নই, শানু, আবিদের বোন, কুমু, সালমা, আইভি, আরো হাজার হাজার মেয়ে। কিছুদিন পরেই জানলাম আমি, বেলি, বিলকিস আহমেদ, কুমারী, হাসানের প্রেমিকা, হাসানের ভালোবাসার মেয়ে, মা হতে চলেছি আমি। তারা কেউ জানে না আমাদের এই সন্তানের পিতা কে বা কারা। রানী, আমি জানি না তোর পিতা কে, কিন্তু বিশ্বাস কর, এতদিন ধরে, এই 23 বছর ধরে, তোর এই 23 বছরের জীবনে আবিদ তোকে তার নিজের মেয়ে জেনেই বড় করেছে, তার সমস্ত স্নেহ উজাড় করে দিয়েছে। বেলি, তুমি চুপ করবে? হাসপাতালে সেবা সদনে আমাদের আশ্রয় দেয়া হলো। কোথাও স্থান নেই আমাদের, সমস্ত দুয়ার বন্ধ। আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম, তাও পারিনি। এসব কথা এখন অর্থহীন বেলি। তুমি কেন আমাকে উদ্ধার করলে? নইলে ওইসব অন্ধকার স্মৃতিকে আর স্মৃতি, অন্ধকার,
প্রতারক স্মৃতি কোনো দিনও মরে না। কারো তো কোনো দোষ ছিল না বেলি, ওসব কথা। আর তুমি? আবির যুদ্ধ থেকে ফিরে শানুর খোঁজ নিতে এলো হাসপাতালে। শানুকে বলল ছুটকু মুক্তিবাহিনীতে গিয়েছিল, সেখানে মারা গেছে। বাবা শানুর খোঁজ নিতে গিয়ে আর ফিরে আসেনি। শানুকে বলল বাসায় মাকে নিয়ে এসে তারপর তোকে নিয়ে যাব। শানু ওই কলঙ্ক গায়ে নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চেয়েছিল, কিন্তু ছোটকু আর বাবার মৃত্যু ওকে একেবারে ভেঙে দিল। নিমেষে পাগল হয়ে গেল শানু। ও সাদা গোলাপ ভালোবাসতো, ওর সাদা গোলাপে আগুন লেগে গেল, ও মারা গেল। আর আমি, ওর মৃত্যুতে আমি আত্মহত্যার জোর ফিরে পেলাম না। আমি বাঁচার ইচ্ছাকে পুষে যেতে লাগলাম। লিখলাম, না, আমার বাবাকে নয়, আমার ভাইকে নয়, লিখলাম তোমার বাবাকে। আমার বাবা? তিনি? হ্যাঁ, তোমার বাবা। হাসান এলো আমাকে দেখতে। সেই দিন আবিদও এলো শানুকে নিতে। কিন্তু তোমার বাবা, আজকের পোস্টারে পোস্টারে যিনি জনপ্রিয় নেতা, স্বাধীনতা আন্দোলনের বীর সংগ্রামী, মানবতা প্রেমিক রিয়াজুল হাসান, এসেছিল শুধু কৌতূহল মেটাতে। সে আমাকে সামান্য ভিখিরির আশ্রয় দিতে সাহস পেল না। আর আবিদ পেল না শানুকে। ওদিকে মা বসে আছেন, তার হতভাগী শানুকে বুকে টেনে নিতে। আবিদ হাত বাড়িয়ে দিল, মার কাছে নিয়ে যাবে আমাকে। শানু নেই, বেলি আছে। এই হচ্ছে হাসান তোমার বাবা, আর এই হচ্ছে আবিদ। বেলি, আমি তোমাকে, তুমি তুমি এত অবুঝ হচ্ছ কেন বলো তো? আবিদের ঘরে এলাম ফেব্রুয়ারিতে, মনে আছে আমার, ঠিক 13 দিন পরে 21শে ফেব্রুয়ারি। হ্যাঁ, 21শে বিয়ে হলো আমাদের। মা, আবিদের মা, আমাদের দুজনেরই মা হয়ে আশীর্বাদ করলেন। তারপর জুলাই মাসে জন্ম হলো রানীর। মা, তুমি? মাহমুদ, তুমি জানো না, আমার শৈশব, কৈশোর, যৌবন সব নিশ্চিহ্ন হয়ে গেছে। মুছে গিয়েছিল তোমার বাবাও, কিন্তু আজকে শেষ আমার সব কিছু, আমার 23 বছরের সাজানো সুখের বাগান ভেঙে চুরমার করে দিয়ে গেল। মাহমুদ, তুমি বরং... চাচি, আপনি ভেবে দেখো মাহমুদ, সে সময় তোমার বাবা যদি আমাকে গ্রহণ করত, আর সেই সন্তান রানী না হয়ে তুমি হতে, তাহলে কি হতো তোমার পরিচয়? মাহমুদ, তুমি কিছু মনে করো না। বেলি একটু পাগল হয়ে গেছে না রানী? তোর মা পাগল হয়ে গেছে মনে হচ্ছে না? ভেবে দেখতো, আমাকে তুই আর মা বলে ডাকতে পারবি কিনা, এই লোকটিকে আর বাবা বলে ভাবতে পারবি কিনা? পারবি নে, তুই পারবি নে। নিষ্ঠুরতার রক্ত তোর শরীরে, তোর নিষ্ঠুরতা, তোর তোর আমাকে আপনারা ক্ষমা করুন। তুমি চলে যাও মাহমুদ, আর তোমার সঙ্গে দেখা হবে না। রানী, তুমি? অত্যন্ত সহজ করেই বলছি। কবির ভাই, চলে যাও মাহমুদ। বাবা, মা। রানী, রানী, তুই তুই আমাদের ছেড়ে চলে যাবি? তুমি আমাকে ব্যক্তিবাদী হতে শিখিয়েছো বাবা। ঘরে ফিরে আয় রানী। না, আমরা থাকতে পারবো বেলি। স্নেহ, ভালোবাসা, দুঃখ, এসব কিছু নিয়েই থাকতে পারবো। জীবন যেমনই হোক তাকে নিয়ে থাকতে হবে বেলি। না, তুই বরং চলেই যা রানী। এখানে থাকলে আমরা কেউ আর পঙ্কজ বিভাস 1995 নাটকের অভিনয় এখানেই শেষ হলো।
অভিনয়াংশে বেলি লিলি চৌধুরী, হাসান সিরাজুল ইসলাম, রানী মুনাওয়ার সুলতানা, কবির জিয়া হায়দার, মাহমুদ আতাউর রহমান এবং আবিদের ভূমিকায় ফতে লোহানী। শব্দগ্রহণে মাহমুদ জাহাঙ্গীর ও লুৎফুল হক, সম্পাদনায় গোলাম হাক্কানি আলম। নাটকটি রচনা ও প্রযোজনা করলেন জিয়া হায়দার।